একটা ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক। তার নাম ছিল রামু। রামুর সংসারে ছিল তার প্রিয় স্ত্রী শীলা আর তাদের আদরের মেয়ে রুমা। রুমার বয়স তখন মাত্র ৮ বছর। ছোট্ট রুমার চোখ দুটো ছিল বড় বড়, মায়াবী। সে যখন হাসত পুরো ঘর আলোকিত হয়ে যেত। শীলা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। তার হাসিতে রামুর সব ক্লান্তি দূর হয়ে যেত। রামুর একটা ছোট্ট জমি ছিল, যেখানে সে ধান আর সবজি চাষ করত। জমিটা ছিল মাত্র ২ বিঘা, কিন্তু রামু সেই জমিকে নিজের সন্তানের মতো যত্ন করত। প্রতিদিন ভোরবেলা উঠে জমিতে যেত, মাটি স্পর্শ করে দেখত কেমন আছে, গাছগুলোর সাথে কথা বলতো, যেন তারা তার বন্ধু। কিন্তু গত ৩ বছর ধরে তার ভাগ্য যেন পুরোপুরি ফিরে গিয়েছিল। প্রথম বছর অতিরিক্ত বৃষ্টিতে তার সব ফসল নষ্ট হয়ে গেল। সেই বৃষ্টি ছিল যেন প্রলয়ের মতো। এক টানা ১৫ দিন বৃষ্টি হলো। রামু ছাতা মাথায় দিয়ে জমিতে দাঁড়িয়ে দেখল তার সোনালি ধানের গাছগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। তার চোখে জল এসে গেল। সে বুঝতে পারল না এই জল চোখের নাকি আকাশের। দ্বিতীয় বছর খরার কারণে একটা দানাও ফলল না। সেই বছর রোদ এত তীব্র ছিল যে মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছিল। রামু সকাল থেকে সন্ধে পর্যন্ত কূপ থেকে পানি এনে গাছে দিত, কিন্তু পানি দেওয়ার সাথে সাথেই তা শুকিয়ে যেত। গাছগুলো একটা একটা করে মরে যেতে লাগল। রামু অসহায়ের মতো দেখতে পেল তার স্বপ্নগুলো ধুলায় মিশে যাচ্ছে। আর তৃতীয় বছর পোকামাকড়ের আক্রমণে যা কিছু বেড়ে উঠেছিল সব শেষ হয়ে গেল। এমন পোকা এসেছিল যা আগে কখনো দেখা যায়নি। সবুজ পাতাগুলো রাতারাতি হলুদ হয়ে গেল। রামু কীটনাশক কিনতে গেল, কিন্তু দাম এত বেশি যে তার পকেটে টাকা ছিল না। সে হাতে করে পোকা মারার চেষ্টা করল, কিন্তু পোকার সংখ্যা ছিল লাখো লাখো। রামু যতই চেষ্টা করত, ভাগ্য যেন তার বিপক্ষেই ছিল। শীলা প্রতিদিন রান্নাঘরে দাঁড়িয়ে ভাবত কি রান্না করবে। চালের কৌটা প্রায় খালি, ডালের পরিমাণ হাতের মুঠোয়। রান্নাঘরের তাকগুলো যেন তাকিয়ে তাকিয়ে হাসছে তার দিকে। একসময় যে তাকগুলো ভর্তি থাকত নানা রকম মশলা, তেল, ডাল, চাল দিয়ে, এখন সেগুলো শূন্য। শীলা মাঝে মাঝে তাকের দিকে তাকিয়ে নিজের সাথে কথা বলতো, কি যে করি, কি যে করি। ছোট্ট রুমা মাঝে মাঝে বলতো, মা, আমার খুব খিদে পেয়েছে, আমার পেটটা গুড়গুড় করছে। শীলার চোখে তখন জল এসে যেত। সে রুমাকে বুকে টেনে নিয়ে বলতো, একটু অপেক্ষা করো মা, বাবা এসে গেলেই খাবার দেব, বাবা নিশ্চয়ই কিছু নিয়ে আসবে। কিন্তু ভেতরে ভেতরে শীলা জানত রামুর পকেটে কিচ্ছু নেই। রুমা কখনো কখনো জানালার পাশে দাঁড়িয়ে পাশের বাড়ির রান্নার গন্ধ শুঁকত। সেখান থেকে ভাত, ডাল, তরকারির সুগন্ধ ভেসে আসত। রুমা চোখ বন্ধ করে সেই গন্ধ নিত, কল্পনা করত যে সেও সেই খাবার খাচ্ছে। শীলা দেখত তার মেয়ে দিন দিন চিকন হয়ে যাচ্ছে। রুমার গাল দুটো ভেতরের দিকে ঢুকে গেছে। রামু প্রতিদিন সকালে উঠে জমিতে যেত, মাটি খুঁড়ত, বীজ বপন করত, পানি দিত। তার হাত দুটো কড়া পরিশ্রমে ক্ষত-বিক্ষত হয়ে গিয়েছিল, কিন্তু কিছুই যেন কাজে আসত না। জমিতে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে ভগবান, আমি কি অন্যায় করেছি? কেন আমার উপর এত রাগ? সে অন্যদের জমিতে মজুরি করার চেষ্টা করত। গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াত কাজের খোঁজে, কিন্তু কাজ পেত না। গ্রামের সবাই তো নিজেদের নিয়েই ব্যস্ত। কেউ কেউ তাকে দেখে মুখ ফিরিয়ে নিত, যেন দরিদ্রতা একটা ছোঁয়াচে রোগ। রামু বুঝতে পারত মানুষ তাকে এড়িয়ে চলেছে। একদিন রামু বাজার থেকে ফিরে এসে দেখল শীলা রান্নাঘরে বসে কাঁদছে। তার কান্নার আওয়াজ ছিল নীরব, কিন্তু হৃদয় বিদারক। রুমা তার পাশে দাঁড়িয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ছোট্ট মেয়েটা বুঝতে পারছিল না কি করবে। সে শুধু মায়ের কাছে দাঁড়িয়ে থাকত। মু জিজ্ঞেস করল, কি হয়েছে শীলা, কেন কাঁদছ? শীলা কান্না ভেজা গলায় বলল, আর কিছুই নেই রামু, চাল নেই, ডাল নেই, তেল নেই। রুমা সকাল থেকে কিছু খায়নি, আমি তাকে কি দেব? পানি খাইয়ে পেট ভরাবো? রামুর বুকটা ভেঙে গেল। সে অনুভব করল যেন তার বুকের ভেতর হাজারো ছুরি বিঁধে দেওয়া হয়েছে। সে তার পকেট থেকে 2টো টাকা বের করে শীলার হাতে দিল, এই নিয়ে একটু চাল কিনে আন। কিন্তু 2টো টাকায় কতটুকুই বা হয়? 1 মুঠো চাল, একটু নুন। দোকানদার করুণার চোখে তাকিয়ে একটু বেশি দিয়ে দিল।
সেদিন রাতে তিনজনে মিলে একটা পাতলা ভাত খেল। ভাতটা ছিল এত পাতলা যে তার মধ্যে দিয়ে থালার নকশা দেখা যাচ্ছিল। রুমা বলল, বাবা, এই ভাতে তো কোনো তরকারি নেই, আর স্বাদও নেই। রামু হেসে বলল, আজ আমরা শুধু ভাত খাবো মা, কাল তরকারিও থাকবে, আর লবণ দিয়ে খেলে ভাতের স্বাদ আরও ভালো লাগে। কিন্তু কাল এলো, পরশু এলো, সপ্তাহ গেল, অবস্থা আরও খারাপ হতে লাগল। রুমা দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল। সে আর আগের মতো লাফালাফি করত না, শুধু ঘরের এক কোণে বসে থাকত। শিলাও অসুস্থ হয়ে গেল। তার মাথা ঘুরত, হাঁটতে কষ্ট হতো। রামু দেখল তার পরিবার ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। একদিন রাতে রামু ঘুমাতে পারল না। সে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে রইল। চাঁদ তখন পূর্ণিমার। চাঁদের আলো তার মুখে পড়ছিল। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূর থেকে কোনো পাখির ডাক শোনা যাচ্ছিল। রামু ভাবতে লাগল তার জীবনের কথা। একসময় সে কত স্বপ্ন দেখত। ভাবত রুমাকে বড় করে ভালো স্কুলে পড়াবে, শিলার জন্য সুন্দর শাড়ি কিনবে, নিজের জন্য একটা বড় বাড়ি তৈরি করবে। হঠাৎ তার মনে হলো এভাবে আর চলতে পারে না। তার পরিবার ক্ষুধায় মরে যাচ্ছে, আর সে কিছুই করতে পারছে না। সে একজন পুরুষ মানুষ, কিন্তু নিজের স্ত্রী আর মেয়েকে খাওয়াতে পারছে না। এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে? রামু ভাবল হয়তো তার মৃত্যুর পর শিলা আর রুমা গ্রামের কারো না কারো সাহায্য পাবে। পরের দিন সকালে রামু শিলাকে বলল, আমি একটু বনে যাব, কিছু ফলমূল খুঁজে আনব, হয়তো কিছু কাঠও পাব, বিক্রি করে 2 পয়সা আসবে। শিলা বলল, সাবধানে যেও, বনে নানা রকম বিপদ আছে, বন্য জানোয়ার আছে। রামু হেসে বলল, চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসব, তুমি রুমার যত্ন নিও। কিন্তু রামুর মনে তখন অন্য পরিকল্পনা। সে ভাবল এভাবে আর চলতে পারে না। তার মৃত্যুর পর অন্তত শিলা আর রুমা গ্রামের মানুষের সাহায্য পাবে, হয়তো কেউ তাদের দেখাশোনা করবে। গ্রামের মানুষ বলবে, দেখো, রামু মারা গেছে, এখন আমাদের শিলা আর রুমার দেখাশোনা করতে হবে। রামু চমকে ফিরে তাকাল, দেখল একটি অপূর্ব সুন্দরী নারী তার সামনে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা শাড়ি, মাথায় ফুলের মালা, তার চোখ দুটো যেন তারার মতো চকচক করছে, তার মুখে একটা দিব্য হাসি, তার চারপাশে একটা আলোর বলয় ছিল। রামু বুঝতে পারল এ কোনো সাধারণ মানুষ নয়, এ যেন স্বর্গ থেকে নেমে এসেছে। তুমি কে? রামু কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল। আমি এই বনের পরী, আমার নাম সুমিত্রা। আমি তোমার সব কষ্ট দেখেছি রামু। তুমি একজন ভালো মানুষ, কিন্তু ভাগ্য তোমার সাথে খারাপ খেলা খেলেছে। সুমিত্রার গলা ছিল মধুর মতো মিষ্টি। রামু অবাক হয়ে বলল, পরী? সত্যিই পরী? আমি তো ভাবছিলাম এসব শুধু গল্পের বইয়ে থাকে। আমার দাদি আমাকে পরীর গল্প শোনাতেন। সুমিত্রা হেসে বলল, গল্পের বইয়ে যা থাকে সব কিছুই কিন্তু সত্যি। তুমি এত ভালো মানুষ, এত পরিশ্রমী, তোমার এমন দুর্দশা হওয়া উচিত নয়। আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি। রামু কাঁদতে কাঁদতে বলল, পরিমা, আমার স্ত্রী আর মেয়ে ক্ষুধায় মরে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। 3 বছর ধরে আমার কোনো ফসল হয়নি। আমি অন্যের জমিতে কাজ করতে চাই, কিন্তু কেউ আমাকে কাজ দেয় না। সুমিত্রা রামুর কাছে এসে তার মাথায় হাত রাখল। তার স্পর্শে রামু একটা শান্তি অনুভব করল। রামু, তুমি আত্মহত্যা করলে তোমার পরিবারের কি হবে? তারা তো আরও অসহায় হয়ে পড়বে। তোমার স্ত্রী কি করবে? তোমার মেয়ে কি করবে? রামু বলল, কিন্তু আমি তো তাদের কিছু দিতে পারছি না। এভাবে তাদের কষ্ট দেখার চেয়ে মরে যাওয়াই ভালো। অন্তত আমার মৃত্যুর পর গ্রামের মানুষ তাদের সাহায্য করবে। না রামু, এটা সমাধান নয়। আমি তোমাকে সাহায্য করব, তুমি আমার কথা শুনবে? সুমিত্রার চোখে ছিল অসীম করুণা। রামু আশ্চর্য হয়ে বলল, আপনি আমাকে সাহায্য করবেন? কিভাবে? আমি তো একজন সাধারণ কৃষক, আমার কোনো যোগ্যতা নেই। সুমিত্রা তার হাত থেকে একটা ছোট্ট থলি বের করল। থলিটা দেখতে খুবই সাধারণ, কিন্তু তার থেকে একটা অদ্ভুত আলো বের হচ্ছিল। আলোটা ছিল নরম, শান্তিদায়ক। এই থলিটা নাও রামু, এটা একটা জাদুর থলি। তুমি যখনই এই থলি থেকে কিছু চাইবে, তখনই তা পেয়ে যাবে। কিন্তু মনে রেখো, এই জাদু শুধু ভালো কাজের জন্য ব্যবহার করতে হবে, কখনো অন্যায় কাজে ব্যবহার করবে না। রামু থলিটা হাতে নিয়ে বলল, এটা কি সত্যিই কাজ করবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। অবশ্যই, তুমি এখনই পরীক্ষা করে দেখতে পারো।
থলির মুখ খুলে বলো, আমার 100 টাকা দরকার। রামু সন্দেহের চোখে থলির দিকে তাকালো। তারপর থলির মুখ খুলে কাঁপা গলায় বলল, আমার 100 টাকা দরকার। সাথে সাথে থলির ভেতর থেকে 100 টাকা বের হয়ে এলো। টাকাগুলো ছিল একদম নতুন, চকচকে। রামুর চোখ বিস্ফারিত হয়ে গেল। এ কি, সত্যি টাকা এসেছে? এটা কিভাবে সম্ভব? সুমিত্রা হেসে বলল, এবার বিশ্বাস হলো? কিন্তু মনে রেখো রামু, এই জাদুর অপব্যবহার করো না। শুধু প্রয়োজনে সময় ব্যবহার করবে, আর কখনো লোভ করবে না। রামু পরীর পায়ে মাথা ঠেকিয়ে বলল, পরিমা, আপনি আমার জীবন বাঁচিয়ে দিলেন। আমি এই উপকার কোনো দিন ভুলব না। আপনি আমার কাছে ভগবানের মতো। তুমি ভালো থাকো রামু, তোমার পরিবার সুখে থাকুক। আর হ্যাঁ, এই থলির কথা কাউকে বলো না। এটা শুধু তোমার আর তোমার পরিবারের গোপন বিষয়। এই বলে সুমিত্রা পরী আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল, যেন সে কখনো ছিলই না। রামু একা দাঁড়িয়ে রইল বটগাছের নিচে, তার হাতে জাদুর থলি। সে এখনো বিশ্বাস করতে পারছিল না যে এসব সত্যি হচ্ছে। সে ভাবল, এটা কি স্বপ্ন? কিন্তু হাতের থলি আর টাকা দেখে বুঝল এটা বাস্তব। রামু দৌড়ে বাড়ি ফিরল। তার মন তখন আনন্দে ভরপুর। শিলা আর রুমা তার জন্য অপেক্ষা করছিল। শিলা জিজ্ঞেস করল, কি রামু, কিছু পেলে? তুমি দেখছি খুব খুশি। রামু হেসে বলল, হ্যাঁ, অনেক কিছু পেয়েছি। সে তার পকেট থেকে 100 টাকা বের করে শিলার হাতে দিল। শিলা অবাক হয়ে বলল, এত টাকা পেলে কোথায়? বনে কি কোনো গুপ্তধন পেয়েছ? রামু বলল, বনে একজন ভালো মানুষের সাথে দেখা হয়েছিল। তিনি আমাকে সাহায্য করেছেন। তিনি বলেছেন, ভালো মানুষদের ভগবান সাহায্য করেন। শিলা খুশি হয়ে বলল, তাহলে আজ আমরা ভালো খাবার খেতে পারব। রুমাও খুশিতে লাফিয়ে উঠল, বাবা, আজ আমরা মাছ খাবো, ভাত খাবো।